বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় এবং উদ্বর্তপত্র প্রস্তুতকরণের নিয়মাবলী আলোচনা করব। তোমরা সবাই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই অধ্যায়ের ক্লাস করার জন্য যে যে শিক্ষা উপকরণ প্রয়োজন তা নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রথমেই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। আমরা জানি আমরা যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবগুলো করতাম সেখানে মূলধন নামে টাকা থাকতো, হিসাব থাকতো, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন থাকে না এবং এটার নামও মূলধন না। এক্ষেত্রে আমাদেরকে মূলধন তহবিল বের করে নিতে হয়। এটার নাম আমরা মূলধন বলতে পারবো না, এটার নাম হবে মূলধন তহবিল। যেহেতু এটা বছরের শুরুতে হয় সেই জন্য এটার নাম হবে প্রারম্ভিক মূলধন তহবিল। এবার প্রারম্ভিক মূলধন তহবিল আমরা কিভাবে নির্ণয় করব আর প্রারম্ভিক মূলধন তহবিলটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনকে মূলধন তহবিল বলা হয়। বছরের প্রথম তারিখের সম্পদ হতে ওই তারিখের দায় দেনা বাদ দিলে মূলধন তহবিল পাওয়া যায়। অর্থাৎ মূলধন তহবিল সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এটার মানে কি? অর্থাৎ মূলধন তহবিল নির্ণয় করতে গেলে আমাকে বছরের শুরুর তারিখের যতগুলো সম্পদ আছে সেই সম্পদগুলোকে যোগ করতে হবে। আমরা যেটাকে বলবো প্রারম্ভিক সম্পদ, অর্থাৎ প্রারম্ভিক যত সম্পদ আছে যোগ করলাম, পেয়ে গেলাম প্রারম্ভিক মোট সম্পদ। আবার বছরের শুরুতে কিছু দায় দেনা থাকতে পারে, সেগুলো যোগ করব, সেগুলো হয়ে যাবে প্রারম্ভিক দায়, প্রারম্ভিক মোট দায়। এবার মূলধন তহবিলটা হবে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিয়ে দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার এটা একটা ছক আকারে দেখব। যেহেতু মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে সম্পদ এবং দায়গুলো আসে, সেই জন্য এটার নাম দিতে হয় উদ্বর্তপত্র। আমরা উদ্বর্তপত্র নাম শুনলে অনেকে একটু কেমন কেমন করতে থাকবো যে এটা কি। আসলে আমরা ক্লাস 9 থেকে এখন যেগুলো করে আসি সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সেই আর্থিক অবস্থার বিবরণীকেই উদ্বর্তপত্র বলা হতো আগে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্বর্তনপত্র নামেও পরীক্ষায় আসতে পারে, আর্থিক অবস্থার বিবরণী নামেও পরীক্ষায় আসতে পারে। তো আমাদেরকে শিখে রাখতে হবে যাহা উদ্বর্তপত্র
তাহাই আর্থিক অবস্থার বিবরণী। এটা নির্ণয় করতে হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের জন্য হিসাব বছরের শুরুতে প্রস্তুতকৃত, অর্থাৎ আমার যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কের বছরের শুরুর তারিখে এটা ক্যালকুলেশন করতে হবে। বাম পাশে লেখা হচ্ছে দায় ও মূলধন তহবিল, ডান পাশে সম্পত্তি সমূহ। লাইনটা মনে রাখতে হবে, হিসাব বছরের শুরুতে প্রস্তুতকৃত, অর্থাৎ বছরের শুরুর সম্পদ এবং দায়গুলো আসবে। এই ক্ষেত্রে আমরা একটু কোনো ক্ষেত্রে হিমশিম খেতে পারি যে বছরের শুরুতে কিছু সম্পদ দায় দেনা আছে, আবার আগের বছরের গুলোও আছে। মনে রাখতে হবে বিগত বছরের যত আইটেম থাকবে, যত দফা থাকবে, সবগুলো এই মূলধন তহবিল নির্ণয়ের সময় আসবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, বছরের শুরুর তারিখের সমস্ত সম্পদ দায় দেনা আসবে, প্লাস বিগত বছরের মানে আগের বছরের সমস্ত সম্পদ দায় দেনা আসবে। তাহলে আমরা একটু দেখে নেই বাম পাশে বকেয়া খরচাবলী, ব্র্যাকেটে লেখা হলো বিগত বছরের। এই বছরের কোনো বকেয়া খরচ মূলধন তহবিল নির্ণয়ে আসবে না। কথা ক্লিয়ার ভাবে বুঝতে হবে। বিগত বছরের কোনো বকেয়া খরচ থাকলে সেগুলো আসবে। যেমন এখানে বিগত লিখে দেওয়া হচ্ছে, যার ফলে প্রত্যেকটা আইটেমে আমরা লিখি নাই। এটা হবে বিগত বকেয়া বেতন বা বিগত বকেয়া ভাড়া, বিগত বকেয়া খাদ্য সামগ্রী ও পানীয়, বিগত বকেয়া উপযোগ খরচ, বিগত বকেয়া অন্যান্য খরচ। এক কথায় আগের বছরের কোনো বকেয়া খরচ থাকলে দায় পাশে হবে। সম্পদ পাশ, প্রারম্ভিক সম্পদ সমূহ। প্রারম্ভিক সম্পদের মধ্যে ওই যে বছরের শুরুর 1 তারিখের হাতে নগদ, ব্যাংক জমা, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, বিনিয়োগ, খেলার সরঞ্জাম, বই ইত্যাদি। তো আমরা তো সম্পদ কোনগুলো হয় সেগুলো চিনি বা জানি, অতএব বছরের শুরু বা 1 তারিখের সম্পদগুলো থাকলে বসিয়ে দিব। বাম পাশে যদি বিগত বকেয়া খরচগুলো আসে দায় পাশে, তাহলে বিগত বকেয়া আয় সমূহ সম্পদ পাশে আসবে। এখানে লিখে দেওয়া হয়েছে বকেয়া আয় সমূহ ব্র্যাকেটে বিগত বছরের বকেয়া, বিগত বকেয়া চাঁদা, বিগত বকেয়া চারণ কর, বিগত বকেয়া হল ভাড়া। এখানে বিগত লেখা হয়েছে, যার ফলে প্রত্যেকটার আগে লেখা হয়নি। দেখো দায় পাশে আবার আসবে আর কি কি, অগ্রিম আয় সমূহ। এটাও কিন্তু বিগত বছরের। বিগত বছরের যদি কোনো অগ্রিম আয় আমার উদ্দীপকে থাকে সেটা দায় পাশে আসবে। এটার মানে এভাবে পড়তে হবে, বিগত অগ্রিম চাঁদা, বিগত অগ্রিম লকার ভাড়া, বিগত অগ্রিম চারণ কর। বিগত খরচ বকেয়া থাকলে দায় পাশে আসবে, আর বিগত অগ্রিম আয় থাকলেও দায় পাশে আসবে। তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারো, আয় অগ্রিম হইলে দায় হয়, খরচ বকেয়া হলে দায় হয়। প্রারম্ভিক দায় সমূহ অনেক সময় দেখতে পাবা যে উদ্দীপকে বছরের শুরুর তারিখের বিবিধ পাওনাদার থাকতে পারে, ঋণ, বন্ধকি ঋণ, কর্জ সেটা থাকতে পারে, সেটা দায় পাশে আসবে। এছাড়া তোমরা কিছু নতুন আইটেম দেখতে পারবে যে প্রারম্ভিক তহবিল, ত্রাণ তহবিল, কল্যাণ তহবিল, বৃত্তি তহবিল, সঞ্চিতি তহবিল, অন্যান্য তহবিল, এরকম কিছু তহবিল থাকতে পারে। যদি 1 তারিখের এরকম তহবিল থাকে সেটা কিন্তু দায় পাশে যাবে।
প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে 1 তারিখের নগদ তহবিল তো দায় পাশে আসলো না। খেয়াল রাখতে হবে, এই তহবিলগুলো কিন্তু দায় পাশে যাবে, আর নগদ তহবিলটা কিন্তু সম্পদ। নগদ তহবিলকে কিন্তু আমরা হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত বলি, ওইটা সম্পদ। আর এই তহবিল আর নগদ তহবিল এক জিনিস নহে। এবার সম্পদ পাশে দেখি অগ্রিম খরচ সমূহ বিগত বছরের। তুমি তো এমনিও বুঝতে পারো, বকেয়া খরচ যদি দায় পাশে যায়, অগ্রিম খরচ সম্পদ পাশে যাবে, কিন্তু হওয়া লাগবে বিগত বছরের। তাহলে এটা কি হবে? বিগত অগ্রিম বেতন, বিগত অগ্রিম ভাড়া, বিগত অগ্রিম বীমা সালামি, বিগত অগ্রিম অন্যান্য খরচ যদি থাকে, এগুলো আমি বসাবো। প্রারম্ভিক অব্যবহৃত দ্রব্যাদি সমূহ। অনেক সময় তুমি দেখতে পাবে 1 তারিখেই আছে মণিহারি, খাদ্য সামগ্রী, প্যাকিং দ্রব্যাদি, এগুলো 1 তারিখে থাকতে পারে। তো 1 তারিখের এই আইটেমগুলোকেই বলা হয় প্রারম্ভিক অব্যবহৃত দ্রব্যাদি। কি কি থাকতে পারে? প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও পানীয়, প্রারম্ভিক মণিহারি। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে মূলধন তহবিল নির্ণয়ে প্রারম্ভিক সমস্ত আইটেম আসবে, বিগত বছরের সমস্ত আইটেমগুলো আসবে, অতএব এটা প্রারম্ভিক আছে, আসবে। হলো, এগুলো পোস্টিং দেওয়ার পর আমার কাজ কি? আমি সম্পদ পাশটা যোগ করব, সেই যোগফলটা আবার দায় পাশে বসাবো, তারপরে বিয়োগ করব, ব্যালেন্সটা বের করব, পার্থক্যটা বের করব। সেই পার্থক্যটার নাম হবে প্রারম্ভিক মূলধন তহবিল। আমি লাইনটা আবার বলি, সম্পদ পাশ আগে যোগ করব, সেই যোগফলটা আবার দায় পাশে বসাবো, সেই যোগফল থেকে দায় পাশের সবগুলো টাকা বাদ দিলে যে টাকাটা বের হবে ওইটার নাম হবে প্রারম্ভিক মূলধন তহবিল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে উদ্বর্তপত্র প্রস্তুতকরণ। একটু আগে কিন্তু আমি বলেছি উদ্বর্তপত্র মানেই হচ্ছে আমরা যেটা করে থাকি আর্থিক অবস্থার বিবরণী। কি লিখা এখানে দেখো, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো অব্যবসায়ী প্রতিষ্ঠানেরও আর্থিক বছর শেষে তার সকল সম্পদ, দায় ও মূলধন তহবিল এর সমন্বয়ে উদ্বর্তপত্র প্রস্তুত করতে হয়। উদ্বর্তপত্র কোনো হিসাব নয়, এটা আমরা আগেই জানি। এটি শুধুই সম্পদ, দায় ও মূলধন তহবিলের একটি তালিকা মাত্র। যেহেতু উদ্বর্তপত্রে সম্পদ, দায় ও মূলধন তহবিল দুতরফা দাখিলা নীতি অনুযায়ী লিপিবদ্ধ হয়, সেহেতু সম্পদ দিকের যোগফল এবং দায় ও মূলধন তহবিলের যোগফল একটি নির্দিষ্ট দিনে সমান হতে বাধ্য। আমরা জানি, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি তখন ওইটার দুই পাশ মিলে যায়, মোট সম্পদ মোট দায় মিলে যায়। ঠিক এটাও তাই, মোট সম্পদ আমরা যোগ করব আর দায় ও মূলধন তহবিলের পাশ যোগ করব, দুই পাশ মিলে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখব যে উদ্বর্তপত্র প্রস্তুতকরণের একটি ছক, সেখানে আমরা একটু আলোচনা করে নিব। উদ্বর্তপত্রের নমুনা ছক যেভাবে আমাদের করতে হয়, প্রথমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের নামটা লিখব, আমার উদ্দীপকে যেটা দেয়া থাকবে, তারপরে উদ্বর্তপত্র লিখব, এরপর যে সন তারিখ দেয়া থাকবে সেটা ফলো করতে হবে, ড্যাশ ড্যাশ সালের ড্যাশ ড্যাশ তারিখে। দায় সমূহ মূলধন তহবিল, সম্পদ সমূহ সম্পত্তির পাশে গেল। তাহলে এই পাশে কি বললাম? দায় সমূহ মূলধন তহবিল, টাকা টাকা, আমরা টাকার গড় দুটো করি, প্রয়োজন একটা করলেও হয়, ওই পাশে দুইটা টাকার গড় করে নিলাম। এবার আমাদের প্রশ্ন, স্যার এটা কিভাবে করব? আর্থিক অবস্থার বিবরণী আমরা কিভাবে করেছি? উপরে নিচে
প্রথমে সম্পদ সমূহ লিখে একটার পর একটা যত সম্পদ আছে সম্পদগুলো লিখেছি, যোগ করেছি, বের হয়ে গেছে মোট সম্পদ। তারপরে আমরা দায় মূলধন এগুলো লিখেছি। ঠিক ওইটাই এটা হবে ডানে বামে, যেহেতু উদ্বর্তপত্র। এবার আমরা আসি প্রথমে দায় পাশে। চলতি দায় সমূহ মনে রাখতে হবে, চলতি দায়, এটাও তোমরা ভালো জানো। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলো আমরা নিশ্চয়ই ইতিপূর্বে শিখেছি। চলতি দায় সমূহের মধ্যে বকেয়া ব্যয় সমূহ, এই বকেয়া ব্যয়গুলো একটু বুঝে শুনে লিখতে হবে। তোমরা নরমাল বকেয়াগুলো পারবা, এখানে কিছু একটু ব্যতিক্রম আসে। যেমন বকেয়া বেতন মানে এই বছরের, চলতি বছরের বকেয়া বেতন, বকেয়া ভাড়া চলতি বছরের, বকেয়া প্রাঙ্গণ রক্ষকের মজুরি এই বছরের। এরপরে প্রশ্ন, বিগত বছরের বকেয়া বেতন এখনো অপরিশোধিত। এখানে কিছু ব্যাখ্যা আবশ্যক। এই বছরের যে বকেয়া খরচ থাকবে সেটা তো আসবেই। এবার বিগত বছরের বকেয়া ছিল, এই বছর যদি সেটা পরিশোধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে আসবে না। কি লেখা হয়েছে? বিগত বছরের বকেয়া বেতন এখনো অপরিশোধিত। বিগত বছর বকেয়া ছিল, এই বছরও পরিশোধ করা হয় নাই, মানে এখনো বকেয়া রয়েছে। এই বকেয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত দায় পাশে দেখাতে হবে। খেয়াল রাখতে হবে, বিগত বকেয়া থাকলেই যে চলতি দায়ের মধ্যে আসবে তা কিন্তু না। বিগত বছরের বকেয়া ছিল, সেটা যদি এই বছর পরিশোধ করে ফেলে তাহলে এখানে আসবে না। কখন আসবে? বিগত বছরে বকেয়া ছিল, সেটা এখনো পরিশোধ করা হয় নাই, মানে এখনো বকেয়া রয়েছে। যদি এখনো বকেয়া থাকে তাহলে আসবে। অগ্রিম আয় সমূহ, অগ্রিম আয় বলতে এখানে বুঝাবে পরের বছরেরটা এখন পাইছি, পরের বছরেরটা। এটা কিন্তু বিগত অগ্রিম আসবে না। নরমালি আমরা আর্থিক করতে সময় অগ্রিম পাইতাম না, ঠিক ওইটাই। তাহলে এখানে অগ্রিম চাঁদা, অগ্রিম লকার ভাড়া। এরপরে আছে দীর্ঘমেয়াদী দায় সমূহ, 10% ঋণ কর্জ। এটা তো আমরা আগেই শিখেছি। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণ থাকে, কর্জ থাকে, বন্দুকি ঋণ থাকে, ঋণপত্র থাকে, সেগুলো এই পাশে আসবে। আমার মনে হয় আমরা কিছু হইলেও বুঝতে পেরেছি। এবার সম্পদ পাশে চলতি সম্পদ সমূহ, তো নিশ্চয়ই বুঝতে পারছো চলতি সম্পদের মধ্যে সমাপনী হাতে নগদ। আমরা তো অন্যান্য আর্থিকের ক্ষেত্রে দেখি হাতে নগদ একটাই থাকে, ব্যাংক জমা একটাই থাকে, সেটাই বসাই দেই। এটা কিন্তু তা চলবে না। সমাপনী হাতে নগদ অর্থাৎ বছরের শেষের যে হাতে নগদ বা নগদ তহবিল ব্যাংক জমা, সেইটা আসবে। স্যার এটা কোথায় পাবো? যদি প্রাপ্তি ও প্রদান হিসাব উদ্দীপকে দেয়া থাকে তাহলে দেখবা উপরে বাম পাশে হাতে নগদ ব্যাংকে জমা আছে, ওইটা হবে প্রারম্ভিক। ওইটা কিন্তু এখানে আসবে না, ওটা মূলধন তহবিল নির্ণয়ে যাবে। আর প্রদান পাশে মানে ডান পাশে, নিচে ডান পাশে সবার শেষে দেখবা হয় উদ্বৃত্ত লেখা থাকবে, না হলে নগদ উদ্বৃত্ত ব্যাংক জমা লেখা থাকবে, সেটা হচ্ছে সমাপনী, সেটা এখানে আসবে। বছরের শেষ তারিখের নগদ তহবিল আসবে, ব্যাংক জমা আসবে। বছরের শুরুর তারিখেরটা এখানে আসবে না। বকেয়া আয় সমূহ, এই বছরের আমাদের অনেক বকেয়া আয় থাকে, সেটা তো আসবেই। কিন্তু বিগত বছরের বকেয়া চাঁদা এখনো বকেয়া, একটু আগে বলেছি। কিন্তু বিগত বছরের কোনো বকেয়া আয় যদি এখনো বকেয়া থেকে থাকে, তো বিগত বছরের বকেয়া খরচ এখনো অপরিশোধিত, তাহলে সেটা যদি দায় পাশে যায় তাহলে বিগত বছরের বকেয়া আয়, চাঁদা তো এখানে আয়, বকেয়া বা অনাদায়ী বা প্রাপ্য আমরা যেটাই বলি না কেন, তো আয় বকেয়া তো সম্পদ হয়। এখন বিগত বছরে বকেয়া ছিল, সেটা এই বছর পাওয়ার কথা কিন্তু এখনো পাইনি,
যতদিন পর্যন্ত পাওয়া যাবে না, আদায় হবে না, সেটা তো বকেয়া হিসাবেই থাকবে, সেটা এখানে লিখতে হবে। তার মানে বিগত বছরের কোনো আয় বকেয়া যদি আদায় না হয়ে থাকে, অর্থাৎ এখনো বকেয়া থেকে থাকে, সেটা আসবে। আর এগুলো হচ্ছে চলতি বছরের, তার মানে এটা হবে চলতি বকেয়া চাঁদা, চলতি বকেয়া লকার ভাড়া, চলতি বকেয়া বিনিয়োগের সুদ। আশা করি বুঝতে পেরেছি। এবার অগ্রিম ব্যয় সমূহ, অগ্রিম খরচ তো সম্পদ হয়, কি কি? অগ্রিম অবিকর, অগ্রিম বীমা সেলামি, অগ্রিম পৌরকর, এরকম আরো অনেক খরচ থাকতে পারে, সেগুলো সম্পদ পাশে যাবে। ক্লিয়ার? দায় পাশে আরো কিছু আইটেম ছিল, তহবিল ও উদ্বৃত্ত সমূহ, যেমন কল্যাণ তহবিল, বৃত্তি তহবিল, যোগ অনুদান প্রাপ্তি, বাদ বৃত্তি প্রদান, সঞ্চিতি তহবিল। এগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবা, তহবিল গুলো তো দায় পাশে আসবে। এবার ওই তহবিলে যদি কোনো প্রাপ্তি থাকে, তাহলে এই তহবিলের সাথে যোগ করতে হবে। আর ওই তহবিল থেকে যদি কোনো প্রদান থাকে, পরিশোধ থাকে, বাদ দিতে হবে। আমি শুধু একটা এখানে দেখাই দিয়েছি, যেমন বৃত্তি তহবিল। ধরো 1 তারিখে বৃত্তি তহবিল আছে, আবার প্রাপ্তিতে দেওয়া আছে যে অনুদান পাওয়া গেছে, বৃত্তি তহবিলে অনুদান প্রাপ্তি, তাহলে সেটা যোগ করতে হবে। আবার দেখা গেল বৃত্তি তহবিল থেকে আমরা বৃত্তি প্রদান করছি, টাকা পরিশোধ করছি, তাহলে মাইনাস করতে হবে। ঠিক এরকম যদি থাকে যে কল্যাণ তহবিলে প্রাপ্তি, তাহলে কল্যাণ তহবিলের সাথে যোগ, আবার কল্যাণ তহবিল থেকে পরিশোধ করলে বিয়োগ। এরকম আরো থাকতে পারে, যেমন সিডর ত্রাণ তহবিল, হয়তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখি, তার জন্য তহবিল গঠিত হয়, সেই তহবিলটাও এখানে আসবে। সেই তহবিলে যদি টাকা পয়সা প্রাপ্তি থাকে, তাহলে যোগ হবে। আর সেই তহবিল থেকে যদি টাকা পয়সা খরচ করা হয়, বিয়োগ করতে হবে। এরপরে আসো লাস্ট অফ অল মূলধন তহবিল। আমরা ওই যে প্রারম্ভিক মূলধন তহবিল বের করলাম, আমরা বলেছিলাম এই অঙ্কে নরমালি মূলধন থাকবে না, মূলধন তহবিল থাকবে, সেটা বের করে নিতে হবে। প্রথমে প্রারম্ভিক মূলধন তহবিল, তার সাথে যোগ অনুদান, যোগ উইলকৃত দণ্ডদৌলত, যোগ আজীবন সভ্যের চাঁদা, যোগ ভর্তি ফি বা প্রবেশ ফি, মূলধনী অংশ, যোগ ব্যয়াতিরিক্ত আয়, মানে নিট লাভের মতো যেটা, যদি আয় বেশি হয় সেটা যোগ হবে, বিয়োগ আয়াতিরিক্ত ব্যয়। আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি। প্রারম্ভিক মূলধন তহবিল আমরা হয় বের করেছি, না হলে আমার ক খ দেওয়া থাকতে পারে, সেটা লিখলাম। যোগ অনুদান, এখানে মনে রাখতে হবে অনুদানকে যদি আমরা মূলধন জাতীয় ধরি, তাহলে এখানে এসে যোগ হবে। এই আলোচনা কিন্তু আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুতের সময় করেছি, অর্থাৎ অনুদান যেটা মূলধনী অংশ, মূলধন জাতীয়, সেটা এখানে যোগ হবে। মুনাফা জাতীয় হলে এখানে আসবে না, সেটা আয় ব্যয়ে যাবে। উইলকৃত দণ্ডদৌলত যোগ হবে, আজীবন সভ্যের চাঁদা যোগ হবে, ভর্তি ফি প্রবেশ ফি এটাকে যদি মূলধন জাতীয় ধরা হয়, তাহলে এখানে এসে যোগ হবে। এরপরে আমরা জানি নিট লাভ যোগ হয়, নিট ক্ষতি বিয়োগ হয়। তো ব্যয়াতিরিক্ত আয় মানে নিট লাভের মতো, তাহলে নিট লাভের মতো যেহেতু এটা যোগ হবে। আর যদি আয় অতিরিক্ত ব্যয় হয়, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি, ওটাকে আমরা ক্ষতির মতো ধরে নিব, তাহলে সেটা বিয়োগ হবে। আমি এখানে পরপর দেখাই দিছি, হয়তো তুমি বলবে স্যার এক অঙ্কে আবার দুইটা হয় কি করে, জাস্ট বুঝানোর জন্য। কারণ হয় ব্যয়াতিরিক্ত আয় হবে, না হয় আয়াতিরিক্ত ব্যয় হবে, দুটো তো আর এক অঙ্কে হতে পারে না। আশা করি আমরা দায় পাশটা বুঝতে পেরেছি। সম্পদ পাশে যে আইটেমগুলো থাকতে পারে, বিভিন্ন পণ্যের সমাপনী মজুদ। আমরা কিন্তু মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে প্রারম্ভিকের কথা বলেছিলাম, তুমি তো নিজেও জানো। যেমন আমি যদি নরমালি বলি প্রারম্ভিক মণিহারি আর সমাপনী মণিহারি, সম্পদ পাশে আর্থিকের সম্পদ পাশে কোনটা যায়? নিশ্চয়ই তুমি উত্তর দিয়ে ফেলেছ সমাপনী। ঠিক এখানেও তাই,
বিভিন্ন পণ্যের সমাপনী মজুদগুলো এখানে আসবে, খাদ্য সামগ্রী ও পানীয় এটার সমাপনী মজুদ আসবে, অব্যবহৃত মণিহারি মানে সমাপনী মণিহারি এটা আসবে। বিনিয়োগ এটা তো তোমরা ভালোই বুঝো, 10% বিনিয়োগ, 5% প্রদত্ত ঋণ। খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রদত্ত ঋণ, তোমরা নিশ্চয়ই জানো প্রদত্ত ঋণ একটা সম্পদ। আবার যদি থাকে 10% সঞ্চয়পত্র সেটাও সম্পদ হবে। এরপরে স্থায়ী সম্পদ সমূহ, আসবাবপত্র যোগ আসবাবপত্র ক্রয় বাদ আসবাবপত্র বিক্রয় বাদ অবচয়। তোমরা নিশ্চয়ই জানো আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ। এখন আমার অঙ্কে যদি থাকে যে এই বছর আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তো আসবাবপত্র ক্রয় করলে বেড়ে যাবে, যোগ হবে। আবার যদি থাকে আসবাবপত্র বিক্রি করা হয়েছে তাহলে বিয়োগ হবে। আর এখানে অবচয় বা পুঞ্জীভূত অবচয় বিয়োগ তো হবেই। আশা করি বুঝতে পেরেছি। খেলাধুলা সরঞ্জাম এটা সম্পদ বাদ অবচয়। দালান কোঠা, প্রাঙ্গণ উন্নয়ন, বৈদ্যুতিক সংস্থাপন, মনে রাখতে হবে উন্নয়ন, সংস্থাপন, সম্প্রসারণ, সংযোজন এগুলো কিন্তু সম্পদ। এ পর্যন্ত আমার মনে হয় কিছু বুঝতে পেরেছি। জি, আমরা একটু ব্যাকে যাই। আমরা এই যে করলাম সমস্ত সম্পদ এবং দায়গুলো বসানো শেষ। সংজ্ঞায় কি বলা হয়েছিল? দুই পাশ সমান হবে। এরপর আমরা সম্পদ পাশ যোগ করব। সবগুলো যোগ করলে যে টাকাটা হবে দায় পাশ যোগ করলে সেই একই পরিমাণ টাকা হবে, দুই পাশ মিলে যাবে, মোট সম্পদ এবং মোট দায়। এবার প্রশ্ন যেটা ইতিপূর্বেও আলোচনা করেছি, স্যার এটাকে আর্থিক অবস্থার বিবরণীর মতো তিনটা টাকার গড় করে আগে সম্পদ সমূহগুলো সব বসানোর পর যোগ করে মোট সম্পদ বের করে ফেলবো, তার নিচে দায় সমূহ দিয়ে আমরা যদি এভাবে করি তাহলে কি হবে না? হবে। আমি প্রথম দিকের আলোচনায় বলেছিলাম যে যদি উদ্বর্তপত্র প্রস্তুত করতে বলে তাহলে এটা করাই শ্রেয়, আর যদি আর্থিক অবস্থার বিবরণী করে তাহলে উপরে নিচে করতে হবে। এখন যদি বলে সম্পদ এবং দায় দেখাও, আর্থিক ফলাফল মানে আর্থিক অবস্থা দেখাও, কোনো ইঙ্গিত না করে পয়েন্ট আউট করে না দেয়, তাহলে আমি কোনটা করব? তুমি হয়তো বলবে স্যার দুই নিয়মে করতে গেলে ঝামেলা হয়, একটা শিখলেই ভালো। করো, সমস্যা নেই। তবে উদ্বর্তপত্র থাকলে আমরা অনেকেই হয়তো খাতা দেখতে সময় একটু নাম্বার কেটে দিতে চাই, যে চাইলো উদ্বর্তপত্র লিখলো আর্থিক অবস্থার বিবরণী। সমস্যাটা হচ্ছে বইতে, বইগুলো যদি সব আর্থিক অবস্থার বিবরণী স্টাইলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কগুলো করে দিত, আমরা টিচাররাও যদি সব আয় ব্যয় হিসাব করাবো না, আয় ব্যয় বিবরণী করাবো, উদ্বর্তপত্র করাবো না, আর্থিক অবস্থার বিবরণী করাবো, আমরা যারা প্রশ্ন করি তারাও যদি ওইভাবে করি যে আমরা আর উদ্বর্তপত্রে থাকবো না, আয় ব্যয় হিসাবে থাকবো না, কারণ ওটা আগের পদ্ধতি ছিল, এখন তো আধুনিক পদ্ধতিতেই সিস্টেম চলে আসছে। যদি এটা হতো তাহলে এটা আমরা বলতে পারতাম যে সবাই আয় ব্যয় বিবরণী আকারে করো, আর্থিক অবস্থার বিবরণী আকারে করো। অতএব তোমরা দুটো পদ্ধতি শিখবে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা কিছু হলেও প্রারম্ভিক মূলধন তহবিল কি, কিভাবে প্রস্তুত করতে হয়, উদ্বর্তপত্র কি, কিভাবে প্রস্তুত করতে হয়, মোটামুটি শিখে ফেলেছ। এখন আলোচনার পরে ফিডব্যাক জানা দরকার যে আমরা কি আসলেই কিছু শিখতে পারলাম কিনা। তার জন্য আমরা একটু বাড়ির কাজ দিব। বাড়ির কাজ তোমাদের নির্দিষ্ট করা বইয়ের পৃষ্ঠা নাম্বার 102, সমস্যা 1-2। বলতে পারো স্যার সমস্যা 1-2 তো অনেকগুলো চেয়েছে হয়তো। হ্যাঁ, কারণ আমি তোমাদের এই অধ্যায়ের প্রাপ্তি ও প্রদান হিসাব কি, কিভাবে প্রস্তুত করতে হয়,
আয় ব্যয় হিসাব কি, কিভাবে প্রস্তুত করতে হয়। আজকে আলোচনা করলাম মূলধন তহবিল কি, কিভাবে প্রস্তুত করতে হয়। উদ্বর্তপত্র কি, কিভাবে প্রস্তুত করতে হয়। অতএব সবগুলোই আলোচনা হয়ে গেছে। তোমরা আশা করি ওই আলোচনা শুনে থাকলে, সেই অনুযায়ী প্র্যাকটিস করে থাকলে এগুলো পারবে, তোমরা এগুলো করে ফেলবে। মনে রাখতে হবে, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া শুধু থিওরি শুনে বা পড়ে অঙ্ক সমাধান করা সহজ নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মাঝেই থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।